প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নেতাকর্মীদের তারা খেয়ে তারা এয়ারপোর্ট থেকে পলায়ন করেছে। কারণ আসসালামু আলাইকুম, দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান। আমরা জেএফকেতে অবস্থান নিব, ঐক্যের কোনো বিকল্প নাই। সজীব জয় বলেছেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে। সন্ধ্যা 7টায় জ্যাকসন হয়েছে, আমরা দেখি এখানে শেখ হাসিনা মদতপুষ্ট সন্ত্রাসীরা এখানে আসে একটা ব্যানার নিয়ে যে প্রতিবাদ করবে। রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে, তাও আবার কইছে আমেরিকাত গিয়া। এটার জবাব দিচ্ছেন হাঙ্কেরে পররাষ্ট্র উপদেষ্টা। একটা যে ন্যারেটিভ যে প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, জাতিসংঘে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তোলপাড় শুরু হয়ে গেছে। এই মধ্যে আমরা জানতে পেরেছি গণমাধ্যমে এই ভাষণটি, সেই সাথে ডক্টর ইউনূসের সামনে কিন্তু ভয়াবহ অবস্থা, খারাপের দিন আসতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। সেই সাথে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পন্থীরা কিন্তু ভালোভাবে আন্দোলন করছে শেখ হাসিনাকে এই বাংলাদেশে কামব্যাক করানোর জন্য। সেই ভিডিও ফুটেজ এবং সেই বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, তারেক রহমান কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়েছে, যে তথ্যগুলো আমরা কেউ জানি না। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। আমরা জেএফকেতে অবস্থান নিব, ঐক্যের কোনো বিকল্প নাই। সজীব জয় বলেছেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে। এয়ারপোর্টে যে এবার অবস্থানটা নেওয়া হবে সেখানে আমরা অবস্থান নিব দৃঢ়ভাবে, কাউকে আমরা আক্রমণ করব না। কিন্তু একটা কথা না বলে পারছি না, যদি আমাদের কোনো একজন নেতাকর্মী মুজিব সৈনিকের উপর একটু টোকা দিতে চায়, সে যেন কোনো ক্রমেই ওখান থেকে যাইতে না পারে, এতে যা হবার হবে। কারণ এটা আমাদের অস্তিত্বের ব্যাপার, আমাদের গণতন্ত্রের মানসকন্যা যখন জেএফকেতে আসবে, আমাদের প্রত্যেক মুজিব সৈনিকের নৈতিক দায়িত্ব হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে বিএনপি জামাতকে প্রতিহত করা। এবং জাতিসংঘের সামনে যেদিন শান্তি সমাবেশ হবে সেখানে সর্বাত্মক সংখ্যক সকলে উপস্থিত হয়ে স্মরণকালের সর্ববৃহৎ শান্তি সমাবেশ আমরা করব ইনশাআল্লাহ। জয় আমাদের সুনিশ্চিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইন্ডিয়াতে জো বাইডেনের সাথে খোলামেলা আলাপ হয়েছে, নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই। উনি বলেছে জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমে আমেরিকা এবং আমেরিকার সরকার অত্যন্ত সন্তুষ্ট। তাই রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল যে মিথ্যাচার করছে বড় গলায়, এখন তার গলার সুর নেমেছে, এখন সমস্ত বিএনপির মুখে চুনকালি পড়েছে। তাই ভাইরা আমার, চিন্তার কোনো কারণ নাই, জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে অনুষ্ঠানগুলো হবে, উনি যখন থেকে আসবেন 17 তারিখ থেকে উনি 30 তারিখ পর্যন্ত থাকবেন, সে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে যত অনুষ্ঠান হবে সেখানে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এবারকার তার সফর খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে উনি সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছেন, সে আলোড়নের প্রতিফলন ঘটবে 22 তারিখে জাতিসংঘের বিশ্ব দরবারে উনি যখন আমাদের প্রতিনিধি হিসাবে 100 কোটি মানুষের গৌরব হিসাবে উনি যখন বক্তব্য রাখবেন, সে সময় আমাদের আউট নাম্বারড উপস্থিতি হয়ে আমাদের দেখিয়ে দিতে হবে
যে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ 17 কোটি মানুষকে দেখিয়ে দিতে হবে আমরা যারা প্রবাসীরা আছি আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার সমর্থক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, জননেত্রী শেখ হাসিনার কর্মী। আসুন আজকে আপনারা যেভাবে পথসভা করছেন, আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে ওয়াশিংটনের 3টি কমিটি আছে, তারাও মিলেও কিন্তু সেখানে মিটিং করতেছে। তারা কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে আসবে, তারা কর্মকাণ্ড এভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। নিউ জার্সিতে নিচ্ছে, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ইউ জাস্ট নেম ইট, অল দ্য স্টেটস আমার যত কমিটি আছে তারা কিন্তু সবাই কাজ করতেছে। সবাই এখানে 17 তারিখে হাজির হবে এবং আমরা এখানে আমরা আছি, আমাদের সাথে তারা একত্রতা ঘোষণা করে আমরা একসাথে থাকবো। একসাথে যদি আমরা থাকতে পারি, আপনারা যে সংখ্যা করতেছেন সেই সংখ্যার কোনো সুযোগ নাই। তার কারণ আওয়ামী লীগ পরাজিত হবে না। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগের নেতা। আগামী 23 তারিখ যে প্রোগ্রাম হচ্ছে হাসিনা বিরোধী, জাতিসংঘের সামনে আমরা যেন আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে আমরা শেষবারের মতো হাসিনাকে আমরা বিদ্যাঙ্গুলি রাখা চাই, তাকে আমরা এই মস্তক থেকে তাকে শীতের জন্য বিদায় করতে চাই। প্রবাস থেকে আমাদের যত করণীয় আমরা সেটা ইনশাল্লাহ করবো। একমাত্র বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই নেতৃত্ব দেওয়ার, একমাত্র নেত্রী হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আসতেছেন আমাদের পবিত্র মাটিতে। আমাদের এটা সবারই নৈতিক দায়িত্ব যাতে তার কোনো অনুষ্ঠানে এই দেশবিরোধীরা একটা টোকা দিতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আজকে যে আয়োজন করেছেন সকল নেতাকর্মীদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা সবাই মিলে একটি স্লোগান দেই, বারবার দরকার শেখ হাসিনা সরকার। আনসার লীগ, রিকশাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্র লীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে। এখানে তারা পরবর্তীতে বলছে যে এডিট করা হয়েছে, এডিট কিনা জানি না, তবে শ্রমিকরা কখনোই টুকাই না। কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয়। এই শ্রমিকদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিসিএস ক্যাডার জন্ম দেয় শ্রমিকরা। অতএব শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে, কেউ অশিক্ষিত মূর্খ বলে, সেই জবাব আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটুও পিছপা হবে না। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে চান। আরেকটা কথা বলতে চাই একদম স্পষ্টভাবে, যদি কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন, বাংলাদেশ আজকে সংস্কার হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব, আমরা বিরোধী আন্দোলন করব না। বৈষম্য বিরোধী আন্দোলন করা মানেই হচ্ছে আগে যারা ছিল হুমকি দামকি ঠেট দিছে, এখন শূন্যস্থান পূরণ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই হুমকি দামকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে। অতএব বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করবো না, আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করে দেবো। প্রশ্ন বলি, সমন্বয়করা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে, এখনো পড়ালেখা শেষ করে নাই, তারা রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই। তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে, তারা যদি মনে করে ওবায়দুল কাদের হয়ে গেছে, তাহলে আমাদের এই শ্রমিকরা, এই ছাত্র জনতারা আবার তাদেরকে প্রতিহিত করবে। একটা কথা বলতে চাই, আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন, ভালো করেছেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা, আগে যেমন আওয়ামী লীগের আমলে কিছু কথা বললেই বলতো বিএনপি জামা উস্কানি দিচ্ছে, এখন যদি আপনারা মনে করেন যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার ন্যায্য দাবির কথা বলবো, যদি মনে করেন যে আনসার লীগ, রিকশাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্র লীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে, এটা মনে রাখেন। কারণ শ্রমিকের টাকায় দেশ চলতেছে, শ্রমিক ব্যাড ট্যাক্সের টাকা দেয়। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আমরা একটা কথা বলতে চাই, সবারটাই নিউজে কভার হয়েছে, আমাদের শ্রমিকদেরটা নিউজে কভার হয় নাই। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, এখান থেকে প্রত্যেকটা শ্রমিকের 1 ঘন্টা করে ওভারটাইমের টাকা কাটা হয়েছে। এমনও ফ্যাক্টরি আছে যেখানে 20 লাখ, 30 লাখ, 25 লাখ করে টাকা আমরা নিজেরা মালিকের সাথে কথা বলেছি। রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে, তাও আবার কাছে আমেরিকাত গিয়া এটার জবাব দিচ্ছেন হাঙ্কেরে পররাষ্ট্র উপদেষ্টা। একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে, আমি মনে করি যেটা থেকে আমাদের দেশ আসা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো, অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে। যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নেই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কাজে তারা তাদের আমার মনে হয় তাদের বক্তব্য থেকে বের হয়ে আসাই দেশের সম্পর্কের জন্য ভালো। আপনি কি রাহুলের উকিল ইজেরার জবাব দিতেছেন? আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করেন।
বুঝছাও, নিজের দেশে একটা বিকট ফ্যাসিস্টে ফেয়ার ভোটে হারাইতে পারতেছো না, আবার অন্যের দেশে নজর কেন? রাহুল, তোমার কয়টা কথা কই, মাথায় রেখো। তোমারে বিজেপি পাপ্পু ডাকে, মানে তুমি একটা বাচ্চা কোলা, রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই। কথাটা মিছা বলে না। এই যে কথা কইলা, তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনূসের নেতৃত্বে হইতেছে? জানেন তো, রাহুলরা প্রফেসর ইউনূসের রুটি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে। ওই লোকে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনূস, ওনাদের নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল। ওই এই সময়ে প্রফেসর ইউনূসের শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারতো। ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদির পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে। আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি। তো তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আসে রাহুল, তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছো। আমরা বলে ভুলি নাই, তুমি আর তোমার মা ও তোমার বোন হাসিনাকে চেকটা ধরে ফটো খিচেছিল দিল্লি। হ্যাঁ, তো আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম রাহুল ঠাসি খেয়ে থাকো। আমরা কখনো কইছি যে তো বিয়া শাদী করো না গায়ে, ধর্ম ছাড়া তো কোনো কারণ নাই বিয়া শাদী না করার। এই জন্য আমার কখনো উপদেষ্টা বানাবে না। যাই হোক, ওটা নতুন গুরুত্বপূর্ণ আলাপ করি, আসেন। প্রফেসর ইউনূসের সরকার ফাংশন করতে পারতেছে না, কেন পারতেছে না? সো অনেকে বলেন কয়টা কারণ আছে, কারণগুলো একটা ব্যাখ্যা করি। আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না, প্রফেসর ইউনূসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আমি উদাহরণ দিয়ে দেখাই দেবো। হ্যাঁ, আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি। আসিফ নজরুল ভাই আবার মাইন্ড করে কইছেন না, হ্যাঁ উপায় নাই, আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে, তাই না? সবসময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না। প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না। রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট, তার একটা শক্তি থাকে, ইনস্টিটিউটের একটা শক্তি থাকে। এটা এক্সাম্পল দিই, এই যে আমার ইউটিউব চ্যানেল 26 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তাই না? তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশন 26 লক্ষ লোকের কাছে যায়, দেখায় যে পিনাকে একটা ভিডিও চাইছে। তো ইউটিউব নিজেও মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে, পরে বলে যে এটা দেখতে পারো, এটা দেখতে পারো। তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করেছে, মানে আমার জন্য ডেডিকেটেড না, ও আরো অনেকের কাজ করে, কিন্তু আমার সাথেও কাজ করে সে। মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে, মিটিং করে, কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায়, ভিউয়ার বাড়ানো যায়, এটা কিন্তু ওরাই বলে, ইউটিউবই আমার করে দেয়। মানে যাদের 10 লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে। তো আবার ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে, ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন, অনেক ধরনের ট্রেনিং পাবেন, সেখানে অনেক রিসোর্স আছে। এটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট। তো সেরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে। তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই, সে যদি আমার চ্যানেলে ভিডিও আপ করতে থাকে, তাহলে দেখবে মানুষ, দেখবে প্রথম পরে দেখবে না। ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি। আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে। রাষ্ট্র এরকম, রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে, তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয়, তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয়। হাসিনা ফেলিয়ার কেন হয়েছে জানেন? সে রাষ্ট্রটার দল বানায় ফেলছিল, তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই। গুন্ডা পাইছে, স্থাপক পাইছে, কিন্তু রাজনৈতিক দল পায় নাই। সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই। প্রফেসর ইউনূসের সরকারও তাই। এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তার কোনো ডিস্টার্ব দেবে না, তা তো না। এই সরকারের কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত করিয়া রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে? খুব বেশি নাই, আমি নাম কইলাম না, যাই হোক, মন খারাপ করবে আবার অন্যরা। আমি একজনের উদাহরণ দিই, প্রফেসর ইউনূস। উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে, ব্যাপক ক্ষমতা আছে, উনি রাষ্ট্রের শক্তিটা বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনূস। আমি এক্সাম্পল দিই, ধরেন প্রফেসর ইউনূস আরব আমিরাতের কিং এর সাথে আলাপ করছেন, আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছেন না, এটা হাসিনা পারতো না, এটা অন্য কেউ পারতো না, এটা প্রফেসর ইউনূসের কারিশমা। এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত, যে কাজ কখনো তারা করে না। ওনার উপদেশটা এরকম কারিশমেটিক হলে রাষ্ট্র আরো বেটার ফাংশন করতো। আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। এদের কেউ ম্যানেজার ছিল না, কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন, এদের কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই, ম্যানেজারিয়াল ট্রেনিংও নাই, কাজের পদ্ধতি জানে না, বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে, চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে। আপনি দেখেন কারোই নাই। কিন্তু আমি আসিফ নজরুল এক্সাম্পল দিয়ে বুঝাই। আসিফ নজরুল মাহমুদ মোর্শেদের বাসের চিফ বানিয়েছে। আমি মাহমুদ মোর্শেদকে পছন্দ করি, কিন্তু ভালো ছেলে, ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার, সব ঠিক আছে, কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসের চিফ হিসেবে মূল্যায়ন করতে পারবো না। আমি তো সাংবাদিক না, তাই না? কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হতে হবে যে আমার সিলেকশন রাইট। আমি যখন একটা পজিশনে থাকবো, ক্ষমতার পজিশনে থাকবো, আমার সিলেকশন হতে হবে আনবায়াসড। আমি বায়াসড হতে পারবো না। আবার দেখেন মাহমুদ মোর্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশন গুলো ভালো হইতেছে। মাহমুদ মোর্শেদ বুঝতে পারে নাই, যেটা সে নিজে বলতে পারে না, যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন। এর অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহমুদ মোর্শেদের, আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে। যাই হোক, এটা আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নাই। আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে। হ্যাঁ, ওই আনন্দিত হওয়ার কিছু নাই। আসিফ ভাই নষ্ট করে দিনে 2বার ঠিক সময় দেয়, আপনার নষ্ট করি, আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম 0, শূন্য, সেজন্য আপনি দিনে 2বার সময় দেন, আপনার ব্যাটারি গেছে। তো যাই হোক, আমি হইলে বাসের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে আমার প্রফেশনে পেশা, আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি। গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া, যেখানে আমাদের কাজ আছে, মানে আমার কোম্পানির কাজ আছে। আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি, আপনারা জানেন, ট্রাভেল করলে আমি তো বলে দিই আমি কই গেছি না গেছি। আমাকে রিকমেন্ড করতে হয়, ধরা যাক যে হংকং, কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করবো। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে, ফর্মাল ওয়েতে পরামর্শ দেয়, বিস্তারিত গেলাম না। বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট চামড়ার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট। কঠিন জটিল বিষয়, কিন্তু আমি হংকং এ যাইও না, আফ্রিকায় যাইও না। কিন্তু আমি যেটা রিকমেন্ড করি, যেটা আমার করতে হয় দেশগুলোকে, তার 99% কেসে পারফেক্ট হয়।
আমার টুলস আছে, আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে, কই থাকে, কোথায় চাকরি করে, কোন কনফারেন্সে যাইতেছে, কি পাবলিশ করছে, কার সাথে কোলাবোরেশন করছে, কার সাথে সে রিসার্চ করছে, তার রিসার্চের ফোকাস কি, এমনকি কার কাছে কত টাকা পয়সা নিয়ে যেতে, এটা এক ক্লিকে বের করে ফেলি, টুলস আছে। যাক, সেটা আমরা আলাপ বাসের সিলেকশনে আসি। আমি যদি আসিফ নজরুল হইলাম নি, তাহলে আমি সাংবাদিক যারা আছে না ফ্যাসিবাদের বিরোধী, তাদের সাথে কথা কয়ে কয়েকটা রিকমেন্ডেশন কইতাম যে আমার একটা বাসের চিপ লাগবে, কোন তো কারে করা যায়, 2-3টা নাম বলেন তো। তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন, তার যুক্তিগুলো শুনতাম, লিখে রাখতাম, সবগুলা লিখতাম, শুনতাম। কাদের সাথে আলাপ করতাম, কনক সাগরের সাথে আলাপ করতাম, স্বামীর সাথে আলাপ করতাম, তাসনিম কলিলের সাথে আলাপ করতাম, মুনির হায়দারের সাথে আলাপ করতাম, শাহেদ আলমের সাথে আলাপ করতাম, ইলিয়াসের সাথে আলাপ করতাম, মুশফিকুল ফজলের সাথে আলাপ করতাম, আরো যাদের নাম বলি না তাদের সাথে আলাপ করতাম, মানে যারা ফেসি বিরোধী এবং আমার যাদের সাথে রিসার্চে কথাবার্তা হয় আর কি। তারপরে করতাম কি, মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের, তারপর নুরুল কবির নিবেজের, মাহমুদুর রহমান ভাই এবং শফিক রহমানকে কইতাম যে আমি সবচেয়ে বেশি রিকমেন্ডেশন আসছে এই কয়েকজনের 3জন বা 5 জনের নাম ওনাদের দিতাম, যে কইতাম যে আপনারা এই 3জন বা 5 জনের ইন্টারভিউ নিয়ে আমাকে একজন বেঁচে দেন, মুরব্বী মানুষ, কোনো সমালোচনা হইতো না। হ্যাঁ, এবং তারপরে যেটা হয়তো আমি সবাইকে আবার কইতাম যে বুঝছেন এই যে টিচার মুরব্বী না এই বেঁচে দিছে ওনারে, ঠিক আছে না, এবং দেখতেন সবাই কইতো যে ঠিক আছে, এটা অপছন্দ হলেও কইতো ঠিক আছে। কিন্তু আসিফ নজরুল সিলেকশন করেছে উনি কারে চিনেন, কার সাথে ওনার সম্পর্ক আছে এর বেসিসে, মানে প্রথমেই বায়াস। এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসু ভাইকে দিয়েছেন, সাইদুর রহমান খসু ভাই, আমি ওনার পছন্দ করি খসু ভাইকে, কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই, মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আসিফ নজরুল আছে, রেজনা আছে, ফরিদাপা আছে, মানে 3জন আছে এই সরকারি উপদেষ্টা। আর এই গণস্বাস্থ্য কানেকশনেই খসু ভিসি হয়েছে। আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খসু ভাই নাকি বিএনপি পন্থী চিকিৎসকদের বিএসএমএম ছাড়া করার কথা নাকি প্রকাশ্যে বলছেন, সত্য মিথ্যা জানি না, কিন্তু যিনি আমাদের বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ, আমি নাম কইলাম না, কইলে চিনবেন আপনারা, তো উনি না জানে কথা বলবেন না। তো তাইলে তো সিলেকশন আমরা মামুরা হইতেছে, তাই না আসিফ ভাই? হ্যাঁ, সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে। এবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে সিলেক্ট করছেন, ওটা নিয়ে কথা বলি। জামিল আহমেদ নিজেই জানাইতেছেন যে তারা আসিফ নজরুল রাজি করেছে, যে বুঝাও আসিফ নজরুল নিজেও জানাইতেছে, ফেসবুকে পোস্ট দিয়ে যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে, উনি খুব কনফিডেন্ট। হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন, আওয়াজ দিয়েছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে, বুঝাও। তারপরে কাহিনী কিচ্ছে বাড়াইলো এই সৈয়দ জামিল আহমেদের, দেখলাম উনি বোরকা বিরোধী। তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা, ধানমন্দির 32 নম্বর পুড়িয়েছে, আর জামিল আহমেদ কাইন্দে শেষ আর কি, হ্যাঁ, হাউ মাউ করে কাইন্দে শেষ, পারে তো গড়াগড়ি যায় আর কি। আমি না গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মালতে কে, আসেন আমরা একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া থেকে লিখছে উইকিপিডিয়ায় 1975 সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগদান করেছে। তারপর 1975 থেকে 78 পর্যন্ত 3 বছর উনি পড়াশোনা করেছে। তারপর ইব্রাহিম আল কাজী এবং বিবি কারান্তের অধীনে আরো 1 বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে 4 বছর। আল কাজী তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান্ত তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্যক জ্ঞান নাকি দান করেছে, বুঝছাও, ইন্ডিয়া ট্রেন্ড। 4 বছর ছিল ওটি। হ্যাঁ, মানে আজিনার পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াত পড়াশোনা করেছে উনকে আর কি। মানে একটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয়, বুঝছাও। আমার মাইন্ডসেট হচ্ছে বগুড়ার মাইন্ডসেট, রাঁচির মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট, কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি, বুঝছাও। তো মানে বুঝছেন তো, এই যে ইসলামোফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখেছে, পুরো ইন্ডিয়ান মাল, পুরাই আওয়ামী লীগ, আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করেছে। আসিফ নজরুল শুধু পিছে মুজিবের সগি লাগায় কাম করছে না, বুকের মধ্যে আওয়ামী সেটা নিয়ে কাম করছে। উনি লাইভ করে কইছেন উনি কাম করে কোন পাইতেছেন না, করতেছেন তা কাম। আসিফ ভাই, আওয়ামী আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে, আমাদের 3টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন। আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পার আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন মানুষ বসাই দিলেন আর কাম করছেন। হ্যাঁ, এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি। উপদেশটাকে ছাড়লে তো আপনি রাস্তায় হাঁটতে পারবেন না আসিফ ভাই, কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না। 7 দিন টাইম দিলাম আপনারে, ওটা হটাবেন, নাইলে টের পাবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। আসিফ ভাই, আপনি বলে আমার চিন নাই, আমি বলে যখন ধরুন না কাচ্চবের কামড় দিয়া ধরুন, হ্যাঁ, পরে আর সরি করার টাইম পাবেন না, সেজন্য 7 দিন সময় দিয়ে দিলাম। আর আমি আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি, আজকে একটা গল্প বলবো। আসিফ ভাই, আপনিও শুনেন, কাদের রক্তের উপর দিয়ে আইসা সেই রক্তের সাথে বেইমানি করেছেন সেটা শুনে নেন। একটা একতলার বন্ধ ঘর, সামনে লেখা মর্চুয়ারি, তার পাশেই আর একটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলাঠেলি করছে। মর্চুয়ারি অফিস, 3-4 জন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে। কোন রকম ভেতরে উকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে 2-3 জন কর্মচারী বসে আছেন, তাদেরকে আপাতমস্তক ঘিরে রেখেছে জনাবিশেক মানুষ। সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে, ঝুঁকেই আছে, সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না। বোঝা যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই, কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা তার বদলে একটা অস্বস্তিকর নীরব ধীরতা। 20 জুলাই সকালবেলা, তখন 11:30টার মতো বাজে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খোঁজে এসেছি। প্রিয় আমার স্ত্রীর ভাগ্নে, আমার স্ত্রীর ফুফাতো বোন কলিয়াপুর ছেলে। 28-29 বছর বয়স, একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করতো। ছিপছিপে গরম, মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে রাখত। ছাত্রত্ব ঘুচেছে বেশি দিন হয়নি, ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল। আগের দিন রাত 10টার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো, সম্ভবত গুলি লেগেছে প্রিয়র। তাহির জামান প্রিয়, একজন ভিডিও সাংবাদিক। কিছুক্ষণ পর জানা গেল প্রিয় আর নেই। গুলিবিদ্ধ মৃতদেহটা
পুলিশ নিয়ে গেছে। খবর পেলাম ধানমন্ডির ল্যাব এইডের সামনে ঘটেছে এই ঘটনা। কেউ কেউ বললো সেন্ট্রাল, ল্যাব এইড আর পপুলার হাসপাতালে খোঁজ নিতে। পুলিশ নাকি লাশ আগে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে। 19 তারিখ রাত 12টা থেকে কারফিউ শুরু। দুদিন ধরে বন্ধ আছে ইন্টারনেট। হাসপাতালগুলো থেকে কোনো খবর পাওয়া গেল না। পুলিশের চেনা লোক ধরে জানতে চাইলাম ধানমন্ডি বা কলাবাগান থানায় এই নামে কোনো লাশ এসেছে কিনা। তারা জানালো আসেনি। সকালবেলায় মোটামুটি নিশ্চিত খবর পেলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে প্রিয়। 11টা থেকে 2 ঘন্টার জন্য কারফিউ তোলা হবে। আমার শ্বশুর আর আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলাম। পথে তুলে নিলাম মিতুলাপাকে, প্রিয়র মা, কলিয়াপুর বন্ধু। গিয়ে দেখলাম শ্রেষ্ঠ আগেই পৌঁছেছে সেখানে। শ্রেষ্ঠ আমাদের আরেক ভাগ্নে, প্রিয়র খালাতো ভাই। প্রিয়র এক চাচি আগে থেকেই ছিলেন সেখানে। রেজিস্টারে নাম পাওয়া গেল না প্রিয়র। আমি কিভাবে বললাম একটু অজ্ঞাতনামা লিস্টটা দেখলে হতো না? সেই লিস্টেও দেখা গেল সেখানেও প্রায় 10টার মতো লাশের বর্ণনা। শুধু একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে। নাম্বারের একটা কাউন্টার লেভেল লাশের গায়ে সাঁটানো। বয়স, সময় ইত্যাদি মিলিয়ে 2টো লাশের শর্টলিস্ট করে লাশ শনাক্ত করতে গেল শ্রেষ্ঠ। প্রায় 40 মিনিট পরে ফিরে এসে বলল পেয়েছে প্রিয়কে। আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়লেন তাড়াতাড়ি ফর্মালিটি শেষ করার জন্য। শ্রেষ্ঠ আমাকে আস্তে করে বলল অবস্থা বেশি ভালো না খালি। একটা ঘুপচি বদ্ধ ঘরে 20-25টা লাশ মেঝেতে ফেলে রেখেছে। একটা ফ্যান পর্যন্ত নেই। লাশগুলোর উপরে চাদর নেই। এলোমেলো পড়ে আছে। একজনের পা উঠে আছে আর একজনের গায়ে। আর রক্ত, চাপ চাপ চুইয়ে পড়া রক্ত। আমি বললাম সেই সন্ধ্যার সময় গুলি লেগেছে, এখনো তাজা রক্ত দেখলে? শ্রেষ্ঠ বলল কি করে বলি, এত রক্ত কোনটা কার বোঝার উপায় নেই। প্রিয়র বন্ধুরা এসে পড়লো এর মধ্যেই। 2-1জনকে পেলাম যারা ঘটনার সময় ছিল ওর সাথে। আগে মিছিলে গিয়েছিল ওরা সবাই, ফিরছিল। সেন্ট্রাল রোডে ওদের আরেক বন্ধু মেধার বাসা। মেধাকে বাসায় পৌঁছে দিতে ওরা 4-5 জন হেঁটে আসছিল। সায়েন্স ল্যাব থেকে গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডের মাথায় আসতেই গুলির শব্দ কানে আসে। ওরা দৌড়ে সেন্ট্রাল রোডের ভেতরে ঢুকে যায়। প্রিয় ছিল সবার পেছনে। হঠাৎ ওরা পেছন তাকিয়ে দেখে প্রিয় পড়ে গেছে। তখন মুহুর্মুহু গুলির আওয়াজ আসছে। ল্যাবেডের আরেকটু পেছন থেকে কোনাকুনি গুলি করছে পুলিশ। গুলি থামলে ওরা সামনে এসে দেখে প্রিয়কে নিয়ে গেছে পুলিশ। মাথার পেছনে নিচের দিকের বাঁ সাইডে লেগেছে গুলি। সেন্ট্রাল রোডে ঢোকার মুখে রাস্তার পিছে রক্ত লেগে আছে। প্রিয়র লাশটা পুলিশ মর্গে ফেলে রেখে দিয়ে চলে গেছে। অজ্ঞাত পরিচয়ে একটা ডেথ সার্টিফিকেট করা হয়েছে। তাতে শুধু লেখা আছে গানশট ইনজুরি। এখন ঘটনাস্থল যে থানার অধীনে, সে থানার পুলিশকে লাশের সুরতহাল তৈরি করে তারপর অটোপসির জন্য পাঠাতে হবে। এদিকে থানা নিয়ে প্রচন্ড কনফিউশন তৈরি হয়েছে। কলাবাগান, ধানমন্ডি আর নিউ মার্কেট এই 3 থানার যে কোনো একটা হতে পারে সংশ্লিষ্ট থানা। আমি ভাবলাম যেহেতু ধানমন্ডি আর কলাবাগান থেকে কাল রাতে কোনো খবর পাইনি, নিউ মার্কেট থানায় যোগাযোগ করা যাবে। ততক্ষণে আবার কারফিউ শুরু হয়ে গেছে। প্রিয়র বন্ধুরা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটল নিউ মার্কেট থানায়। এদিকে মর্চুয়ারিতে তখন বুলেট বিদ্ধ লাশ আসছে। খোলা আকাশের নিচে লাশের স্ট্রেচার রেখে রেজিস্ট্রি ফর্ম পূরণ করছে মানুষ। বেশিরভাগ লাশের বয়সই 20 থেকে 35-এর মধ্যে। শার্টগুলো খুলে নিয়েছে আগেই, বোধহয় ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্য পরীক্ষার সময়। বেশিরভাগের পরনে প্যান্ট, একজনের পরনে দেখলাম লুঙ্গি। একটা কম বয়সী ছেলের লাশের দিকে তাকিয়ে হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ফারদিন, আমার স্কুল ফ্রেন্ড। স্কুল মাঠের শেষ প্রান্তের পুরনো পরিত্যক্ত বিল্ডিংটায় আমরা রহস্য খুঁজে বেড়াতাম একসাথে। একটু পরে সম্বিত ফিরে পেলাম। এত বছর পরে ফারদিন নিশ্চয়ই আর দেখতে কিশোরের মতো নেই। আর এই ছেলেটা ফারদিনের তুলনায় কিছুটা বেটে আর কৃষকায়। এতক্ষণ লক্ষ্য করিনি। আমার পেছনে দাঁড়ানো একজন মহিলা হঠাৎ বলে উঠল, এটা কি পায়েও গুলি করতে পারে না? সবাইকে বুকে আর পেটে গুলি করছে। আমরা যারা বাইরে থেকে শেখ হাসিনাকে দেখি, তাদের কাছে তার যে পরিচয় সেটি হলো তিনি ঠোঁট কাটা। যাকে মনে করেন, প্রশংসা করেন, আর যাকে তার পছন্দ নয় তাদেরকে ধারের কাছে ভিড়তে দেন না এবং তার বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলেন, বিষোদ্গার করেন। আর হলো তিনি খুবই হিংসুটে টাইপের একজন মহিলা এবং খোঁটা দেওয়া, মানুষকে ছোট করা, ঈর্ষা করা, এই জিনিসগুলো আমরা তাকে দেখি। একান্ত তার যারা কাছের মানুষ, তাকে নিয়ে তাদের গর্বের কোনো সীমা পরিসীমা নেই। তাদের কথা হলো যে শেখ হাসিনা মায়ের মতো, বোনের মতো, কিংবা মুরব্বীর মতো, বটবৃক্ষের মতো। যদি কাউকে তিনি ভালোবাসেন, তাকে ঠিক ওইভাবেই তিনি আশ্রয় দেন। ব্যক্তি জীবনে খুবই ভালো ব্যবহার করেন তার আপনজনদের সঙ্গে। খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন, উপহার নিতেও পছন্দ করেন, দিতেও পছন্দ করেন, তবে সীমিত পরিসরে। ব্যক্তি জীবনে তার টাকা পয়সার লোভ এবং লালসা, তার যারা আপনজন আছেন তাদের বক্তব্য নেই। আর এখন যে সকল তাকে নিয়ে যে প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, তাতে স্পষ্ট সবার বক্তব্য হলো যে তার লোভের সীমা পরিসীমা নেই। একমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন, 60,000 কোটি টাকা তিনি তসরুপ করেছেন বলে পত্রপত্রিকায় এসেছে। তো এই যে এটা বিপরীতমুখী তার যে ব্যক্তিত্ব এবং চরিত্র, তার বিপরীতে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া, শান্ত, শিষ্ট, প্রশান্ত, ব্যক্তিত্ববান, খুব কম কথা বলেন, পরিশীলিত পোশাক এবং পরিচ্ছদ, তার বেশভূষা এবং তিনি যে বাড়িতে বসবাস করেন, তার ড্রয়িং রুমের পর্দা, তার সোফা সেট থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ রয়েছে।
তার চেহারা এবং সুরত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এক অপরূপ সৌন্দর্যময়ী তিনি। তার যৌবন, তার কিশোর বেলার চেয়ে তার যৌবন আরো সুন্দর। তার যৌবনের চাইতে তার পৌরত্ব, যখন তার বয়স 60 বছর হলো, তিনি আরো সুন্দর হয়ে গেলেন। এবং তিনি তার পৌরত্ব থেকে যখন বৃদ্ধা হয়ে গেলেন, বৃদ্ধা হওয়ার পর তার সৌন্দর্য আরো বেড়ে গেল, মাতৃসম হয়ে গেল। তিনি জেলখানাতে গিয়েছেন অসুস্থ, খুবই অসুস্থ। এই সময়টা যদি ধর্তব্যের মধ্যে না ধরি, তাহলে জেলে যে সময়টিতে তিনি ঢুকলেন, ওই সময়টিতে তিনি জীবন সায়াহ্নে বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু পৃথিবী তার বয়সের যে সকল মহিলা রয়েছেন, এমনকি সেলিব্রিটি রয়েছেন, তাদের সঙ্গে যদি বেগম জিয়াকে পাশাপাশি বসান, মনে হবে যে তার সঙ্গে আসলে কারোরই তুলনা নেই। একজনের শুধু তুলনা করা যেতে পারতো ওই বয়সে, সেটা হলো ভারতের যে রাজমাতা হিসেবে যিনি খুব সমধিক সম্মানিত রাজমাতা গায়ত্রী দেবী। তিনি পরিণত বয়সে, বৃদ্ধ বয়সে তার যৌবনের চাইতেও তিনি সুন্দরী হয়ে গিয়েছিলেন। তারপর তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা, তিনিও বৃদ্ধ বয়সে যথেষ্ট সুন্দরী হয়ে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধীও একই অবস্থা। তিনি পরিণত বয়সের চাইতে, অর্থাৎ তার যৌবন, তার পৌরত্বর চাইতে তিনি বৃদ্ধ বয়সে অধিকতর সৌন্দর্যময়ী এবং মাধুর্যময় হয়েছিলেন। ঠিক এই সেম জিনিসটি বেগম খালেদা জিয়ার মধ্যে দেখা গিয়েছে। আবার শেখ হাসিনার যেটা হলো, সেটা হলো যে তার সৌন্দর্য বেগম খালেদা জিয়ার মতো নয়। তবে তার চেহারাটা দূর থেকে যতটা বিশ্রী মনে হয়, রাগী মনে হয়, কিন্তু কাছাকাছি যারা দেখেছেন 1 to 1, সেটা তার ক্যামেরা ফেসের চাইতে তার বাস্তবের যে চেহারা অনেক অনেক লক্ষ গুণ সুন্দর। এবং তার গায়ের রঙও, যেটা ক্যামেরা দেখে মনে হয় যে বাংলাদেশে একজন সাধারণ মেয়ে মানুষের যেরকম একটা পোড়া পোড়া চেহারা থাকে, ওইরকম, কিন্তু কাছে কাছে গেলে তাকে মনে হবে যে একদম গোলাপের মতো তার গায়ের রং। এটি শেখ হাসিনার কাছাকাছি তার অভিব্যক্তি। 2 নম্বর হলো যে তিনি বেগম খালেদা জিয়ার চাইতে তিনি শারীরিক গঠনে অধিকতর শক্তিশালী, কর্মঠ, এবং ছুটে চলার ক্ষেত্রে তিনি বেগম খালেদা জিয়ার চাইতে অনেক অনেক বেশি সক্ষম ছিলেন। ফলে তিনি একেবারে পালানোর সময় থেকে আজ অবধি, আজকে যে ভিডিওটি করছি, আজ অবধি তিনি কিন্তু সেই যে তার যে চেহারা ছিল, সেই চেহারা সুরত নিয়ে তিনি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। তবে ব্যাপারটা হলো যে তার পৌরত্ব বা তার বৃদ্ধকালীন যে তার সময়টি, এই সময়টিতে মেকআপ বা পোশাক আশাক পরে তাকে যে ধরনের মনে হয়, উইদাউট মেকআপের ব্যক্তিগত জীবনে তার ভিতরে যে বার্ধক্যের যে ছাপটা, এটি বেগম খালেদা জিয়ার সাথে অনেক অনেক বেশি ছিল। তখন এটা যে আমরা বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখার পর ভিতরের কতগুলো বিষয় আছে। সেটি হলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এই দুজনকে ব্যক্তি শেখ হাসিনা কেমন জানতেন। একেবারে আপনারা লিখে রাখেন যে শেখ হাসিনা এই দুজনকে একেবারেই পছন্দ করতেন না, নামটি পর্যন্ত শুনতে পারতেন না। কেন আমি এটা বলতে পারবো না। তারেক রহমানের নাম শুনলে তার মাথা খারাপ হয়ে যেত, আর বেগম জিয়ার নাম তো প্রশ্নই আসে না। এর উল্টো দিকে বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া এবং তার পুত্র জনাব তারেক রহমান সাহেব শেখ হাসিনাকে কেমন জানতেন। তো এই বিষয়টি যারা, আমি বেগম জিয়ার সম্পর্কে আমার সাথে আমার ওরকম সম্পর্ক কখনোই ছিল না, আমাদের মধ্যে কখনো এখনো দেখা সাক্ষাৎ হয়নি। এই কারণে আমি যে সময়টাতে যোগদান করেছি তখন তিনি জেলে। আমার সম্পর্কে তার ধারণা কেমন আমি শুনেছি লোকমুখে, কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি সেটা আমার দেখার সুযোগ হয়নি। তবে তার যে একান্ত আপনজন, কাছাকাছি মানুষ, তাদের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, এবং সেখানে শেখ হাসিনার সম্পর্কে বেগম খালেদা জিয়া যেটা আমি শুনেছি, সেটি হলো তিনি জীবনে একটা শব্দ উচ্চারণ করেননি নেতিবাচক অর্থে তাকে নিয়ে, একান্ত আলোচনার মধ্যে তাকে নিয়ে কোনো বাজে শব্দ তিনি উচ্চারণ করেননি, এটা আমি শুনেছি আপনজনের মধ্যে। বাকিটা সত্য মিথ্যা তার কাছাকাছি লোকজন বলতে পারবেন। কিন্তু আমি যেটা সাক্ষী দিতে পারি সেটা হলো তারেক রহমান সাহেব সম্পর্কে। এই কারণ হলো তার সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, সুদীর্ঘ আলোচনা, 1 to 1, কখনো কখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও আমরা কন্টিনিউয়াস আলোচনা করেছি। সেখানে ব্যক্তিগত জীবন, তারপর আরো অনেক কিছু। একজন মানুষ যদি 3 ঘন্টা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করে, তখন সেখানে বিভিন্ন বিষয় এসে যায়, রাজনীতি, অর্থনীতি, বিশ্ব, গল্প, কবিতা, গান, মানে উনি যেটা জানেন সেটা আমাকে জানানোর চেষ্টা করেছেন, আমি যেটা জানি তাকে সেটা জানানোর চেষ্টা করেছি। এবং সঙ্গত কারণেই আওয়ামী লীগের অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। এবং একটা সময় তিনি আমাকে বললেন যে কথা প্রসঙ্গে, যেমন অনেকে তাকে অভিযোগ করেন যে তিনি বঙ্গবন্ধু না বলে শেখ মুজিব বলতেন, তারপর শেখ হাসিনা না বলে হাসিনা বলতেন, তো বা বলেন। এটা অনেকে বলতেন যে একজন মুরব্বীর সম্পর্কে এইভাবে কথাবার্তা বলা, এটা লোকজন কিভাবে নেয়। তো এই বিষয়টা নিয়ে যখন আমি একটু ইঙ্গিত দিলাম তাকে,
তো ওনার যে কথাবার্তা, যেটা আমার মনে হলো যে এটা ওনার একটা রাজনৈতিক কৌশল ছিল। এই কারণে শেখ হাসিনা যেভাবে তাকে তুই-তুকারি করতেন, গালাগাল দিতেন, খোঁটা দিতেন, তো তার এগেনস্টে তিনি শেখ হাসিনাকে ঠিক যখন হাসিনা বলে ডাকতেন, এটি একটা পলিটিক্যাল আক্রমণের মতো মনে হতো এবং এটি শেখ হাসিনাকে অস্থির করে তুলত। এবং তারেক রহমান সাহেবের এই যে পলিটিক্যাল যে আক্রমণ, সেই আক্রমণে আওয়ামী লীগের লোকজনের মধ্যে ফ্রাস্ট্রেশনের কোনো শেষ ছিল না, শেখ হাসিনার মধ্যে বিরক্তির কোনো শেষ ছিল না। এবং আপনি যখন আপনার প্রতিপক্ষকে পজিটিভ করে দিতে পারবেন, এটা হলো আপনার একটা প্রাথমিক বিজয়। তো সেই বিজয়ের জন্য মূলত তিনি এই কথাগুলো বলতেন। কিন্তু একান্ত আলোচনায় তিনি আমাকে যেটি বলছেন যে তার আম্মা অর্থাৎ বেগম খালেদা জিয়া কখনোই পছন্দ করেন না, শুধু করেন না, ঠিক তিনি অ্যালাউ করতেন না যে বঙ্গবন্ধুকে নিয়ে তারপরে শেখ হাসিনাকে নিয়ে পরিবারের মধ্যে কোনো নেতিবাচক আলোচনা হোক, কোনো একটা বাজে কথা হোক, এটা কখনোই শেখ হাসিনা যাকে শত্রু মনে করতেন তার একবার ঘরের ভিতরকার কথা যে তিনি তারেক রহমান সাহেব আমাকে বলেছেন যে তার আম্মা এটা পছন্দ করেন না, অ্যালাউ করেন না। এই জন্য আমরা সাধারণত এই জিনিসগুলো তাকে নিয়ে কখনো নেতিবাচক কথাবার্তা বলি না। এরপরে উনি যেটা আমাকে বলেছিলেন 2021-20 সনের দিকে যে শেখ হাসিনা উনি যে বঙ্গবন্ধুকে নিয়ে বা শেখ মুজিবকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো করছেন, তো এটা তো একটা সময় তিনি এটা টিকাতে তো পারবেনই না, অধিকন্তু বঙ্গবন্ধুর যেটা প্রাপ্য সম্মানটুকু ছিল, যেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত থেকে শুরু করে সবাই এক বাক্যে যে সম্মানটা দিতেন এবং বঙ্গবন্ধুর সেই যে তার যে কন্ট্রিবিউশন টু দ্য নেশন, এটা যেভাবে বাংলাদেশের আপামর জনসাধারণ মাথা পেতে নিয়েছেন, মন থেকে অন্তর থেকে নিয়েছেন, এটা শেখ হাসিনার বাড়াবাড়ির ফলে এটা তো নষ্ট হয়ে যাবে। এই কথা কিন্তু জনাব তারেক রহমান সাহেব সেই 2020 সনে আমাকে বলেছিলেন। তো উনি আফসোস করে বললেন যে পিতা সন্তান হিসেবে তিনি কি তার পিতার যে অবস্থা, এই বিষয়টিকে তিনি বোঝেন না, এটাকে তিনি কেন এরকম সব জায়গাতে বঙ্গবন্ধু, সব জায়গাতে শেখ মুজিব, এই যে জিনিসগুলো তিনি করছেন, আলটিমেটলি যখন তার এই সুসময় থাকবেন এবং তার ক্ষমতা চলে যাবে একদিন, তখন তার অবস্থা কী হবে। তো এখন দেখুন যে আমি যদি এই কথাগুলো ঠিক ওই সময়টাতে বলতাম 21-22 সনে, তখন অনেকেই হয়তো এই বিষয়গুলোকে মনে করতেন যে আমি কীভাবে কী বলি। কিন্তু আজকে শেখ হাসিনার সবচেয়ে খারাপ সময়, আর তারেক রহমান সাহেব এখন ভালো অবস্থানে আছেন। তো কাজে আমি এরকম একটা গোপন বিষয় বলে বোঝাতে চাচ্ছি যে দেখুন, আমরা অনেককে শত্রু মনে করি, কিন্তু আসলে তারা শত্রু নন। এমনকি দেখেন দেলোয়ার হোসেন সাইদী সাহেবও আমাকে একদিন বলেছিলেন যে শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমরা যে তাকে কতটা শ্রদ্ধা করি, এটা উনি আন্দাজ করতে পারেন না। ফলে উনি ওনার নিজের যে ওজনটি, সেই ওজনটি উনি রাখতে পারেন না, বুঝতে পারেন না। আর এই কারণেই তারও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। সাইদী সাহেব আমাকে এই কথাটা, কিন্তু সাইদী সাহেব যখন ক্ষমতা ছিল, অর্থাৎ তিনি যখন সংসদ সদস্য এবং বিএনপি যখন ক্ষমতায়, ঠিক ওই সময়টাতে একটা বাসাতে আমাদের একান্ত ঘরোয়া বৈঠকে, এখানে উনি এবং আমি ছিলাম, দুজন, অন্য কোনো লোক ছিল না। ঠিক ওই সময়টা 2002 বা 2003 সনের দিকে তিনি আমাকে এই কথাগুলো বলেছিলেন। তো এই হলো শেখ হাসিনার সৌভাগ্য, শেখ হাসিনার দুর্ভাগ্য, আর সেই সৌভাগ্য এবং দুর্ভাগ্যের যে দোলাচল, সেই দোলাচলে এখন তিনি দেশ থেকে বিতাড়িত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।